হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টারের অন্তর্গত ইউনিট 1-এর বেশ কয়েকটি টপিক নিয়ে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। তোমরা চাইলে সেটা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখে নিতে পারো। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আর এই ভিডিওগুলি যদি তোমাদের কাছে হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের যেই টপিকগুলি নিয়ে আমি আলোচনা করব সেগুলি দেখে নিই। আজকে এই ভিডিওতে যে টপিকগুলি নিয়ে আমি আলোচনা করব সেগুলি হলো পরিপোষক কী, খাদ্য ও পরিপোষকের মধ্যে সম্পর্ক কী এবং পরিপোষকের শ্রেণীবিভাগ কী। এই টপিকগুলো নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে পরিপোষক বা নিউট্রিয়েন্ট কী। এই পরিপোষক হচ্ছে খাদ্যের মধ্যে অবস্থিত যে সকল জৈব ও অজৈব উপাদান পৌষ্টিক নালীতে সরাসরি শোষিত হয়ে দেহে পুষ্টি, বৃদ্ধি, ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে সাহায্য করে, সেই সকল উপাদানকে আমরা পরিপোষক বা নিউট্রিয়েন্ট বলবো। অর্থাৎ যেসব খাদ্য উপাদান সরাসরি পুষ্টিতে ব্যবহৃত হয় অথবা পরিপাকের পর ব্যবহৃত হয় তাকেই আমরা পরিপোষক বা নিউট্রিয়েন্ট বলবো। দেখো, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও খনিজ লবণ। দেখো, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের সরলতম রূপ হচ্ছে গ্লুকোজ। এই কার্বোহাইড্রেট কিন্তু সরাসরি রক্তে মেশে না। কার্বোহাইড্রেট তার সরলতম রূপ গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজ গিয়ে আমাদের রক্তে মেশে। তারপর আমরা প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড পেয়ে থাকি, বা বলতে পারি প্রোটিনের সরলতম রূপ হলো অ্যামাইনো অ্যাসিড। যখন প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় তখন সেটি রক্তে মেশে। তেমনই ফ্যাট থেকে আমরা ফ্যাটি অ্যাসিড পেয়ে থাকি, বা বলতে পারি ফ্যাটের সরলতম রূপ হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত হলে তবেই রক্তে মেশে। এরপর ভিটামিন ও খনিজ লবণ সরাসরি পরিপাকে অংশগ্রহণ না করে রক্তে মিশে যায়, তাই এগুলিকেও আমরা পরিপোষক বলতে পারি। তাহলে বুঝতে পারলে পরিপোষক কাকে বলে এবং তার উদাহরণ। এরপর আসি নেক্সট টপিকে, খাদ্য ও পরিপোষকের মধ্যে সম্পর্ক কী এই ব্যাপারে আলোচনা করব। তো দেখো, খাদ্য ও পরিপোষকের মধ্যে সম্পর্ক কী সেটি জানার আগে আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে খাদ্য কাকে বলে। দেখো, যে সকল আহার্য সামগ্রী পাচিত হয় এবং শক্তি উৎপন্ন করে তাদের খাদ্য বলে। অপরদিকে যে সকল খাদ্য সামগ্রী পাচিত না হয়ে সরাসরি পুষ্টিতে অংশগ্রহণ করে এবং শক্তি উৎপন্ন করতে পারে আবার নাও পারে তাদের কিন্তু আমরা পরিপোষক বলবো। উদাহরণ হিসেবে বলতে পারি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পাচিত হয়ে শক্তি উৎপন্ন করে, তাই এদেরকে আমরা খাদ্য বলবো। আবার এই সকল খাদ্যের সরলতম উপাদান যেমন গ্লুকোজ, গ্যালাক্টোজ অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে পাওয়া গ্লুকোজ ও গ্যালাক্টোজ, প্রোটিন থেকে পাওয়া অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাট থেকে পাওয়া ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল সরাসরি পুষ্টিতে অংশগ্রহণ করে এবং শক্তি উৎপন্ন করে, তাই এদেরকেও কিন্তু আমরা পরিপোষক বলবো। কিন্তু ভিটামিন ও খনিজ লবণ সরাসরি পুষ্টিতে অংশগ্রহণ করলেও শক্তি উৎপন্ন করে না, তাই এদেরকে কিন্তু আমরা শুধুমাত্র পরিপোষক বলবো, খাদ্য বলবো না। এই কারণে সকল খাদ্যই পরিপোষক, কিন্তু সকল পরিপোষক কিন্তু খাদ্য নয়। অর্থাৎ এই ব্যাখ্যা থেকে আমরা যেটা জানতে পারলাম সেটি হচ্ছে যে খাদ্য হতে হলে সেই আহার্য সামগ্রীকে অবশ্যই পাচিত হতে হবে এবং শক্তি উৎপন্ন করতে হবে। এক্ষেত্রে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পাচিত হয়ে শক্তি উৎপন্ন করে, তাই এদেরকে কিন্তু খাদ্য বলতে পারি। কিন্তু ভিটামিন ও খনিজ লবণ
সরাসরি পুষ্টিতে অংশগ্রহণ করে কিন্তু শক্তি উৎপন্ন করে না, তাই এদেরকে কিন্তু আমরা খাদ্য বলতে পারি না, এদেরকে শুধুমাত্র পরিপোষক বলবো। এ কারণেই সকল খাদ্যকে পরিপোষক বলে, কিন্তু সকল পরিপোষককে কিন্তু খাদ্য বলা হয় না। বুঝতে পারলে? তোমাদের কিন্তু পরীক্ষায় এই ব্যাখ্যাটি আসতে পারে যে সকল খাদ্যই পরিপোষক কিন্তু সকল পরিপোষকই খাদ্য নয়, এটি ব্যাখ্যা করো, অথবা খাদ্য ও পরিপোষকের মধ্যে সম্পর্ক কী, তখন তোমরা এটি লিখতে পারো। এরপর আসি নেক্সট টপিকে, পরিপোষকের প্রকারভেদ, টাইপস অফ নিউট্রিয়েন্ট। তো পরিপোষক বা নিউট্রিয়েন্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি, অতিমাত্রিক পরিপোষক বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং স্বল্পমাত্রিক পরিপোষক বা মাইক্রোনিউট্রিয়েন্ট। এই অতিমাত্রিক পরিপোষক বা স্বল্পমাত্রিক পরিপোষক কাকে বলে সেগুলি আমি আলোচনা করছি। তার আগে অতিমাত্রিক পরিপোষক এবং স্বল্পমাত্রিক পরিপোষকের মধ্যে কি কি উপাদান পড়ছে সেটি জেনে নেব। দেখো, অতিমাত্রিক পরিপোষকের মধ্যে পড়ছে শর্করা, প্রোটিন, ফ্যাট এবং জল, এবং স্বল্পমাত্রিক পরিপোষকের মধ্যে পড়ছে ভিটামিন ও খনিজ লবণ। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে জলকে কি ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলা যায়? তো আমি বলবো হ্যাঁ, জলকে একটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলা যায়, কারণ এটি আমাদের শরীরে প্রচুর পরিমাণে প্রয়োজন। জল, তোমরা জানো যে জল আমাদের অত্যন্ত অপরিহার্য একটি উপাদান, তাই জলকে আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলতে পারি। তবে একমাত্র জল ছাড়া বাকিগুলো অর্থাৎ শর্করা, প্রোটিন এবং ফ্যাট শক্তি উৎপাদনকারী পরিপোষক। এরপর দেখো, এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট ও মাইক্রোনিউট্রিয়েন্ট সম্পর্কে ডিটেলসে আলোচনা করছি। তো অতিমাত্রিক পরিপোষক বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলতে আমরা কি বুঝি? যে সমস্ত পরিপোষক আমাদের দেহের জন্য প্রচুর পরিমাণে গৃহীত হয় তাদের অতিমাত্রিক পরিপোষক বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলে। উদাহরণ হিসেবে বলতে পারি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ও জল। এই ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলি সাধারণত গ্রামে পরিমাপ করা হয়। আমাদের শরীরের দৈনিক চাহিদা অনুযায়ী মোট শক্তির প্রায় 55-75% কার্বোহাইড্রেট, 10-20% প্রোটিন এবং 20-35% ফ্যাট প্রয়োজন। এই ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলি যেসব উৎস থেকে পাওয়া যায় সেগুলি হলো দানাশস্য, কলাই, মাছ, মাংস, আলু, বাদাম, তৈলবীজ ইত্যাদি। এই উৎস থেকে আমরা অতিমাত্রিক পরিপোষক বা ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলি পেয়ে থাকি। এছাড়াও এগুলি দেহ গঠনে কাজে লাগে। এই ম্যাক্রোনিউট্রিয়েন্টের ঘাটতির ফলে আমাদের শরীরে কোয়াশিওরকর, ম্যারাসমাস ইত্যাদি রোগ হতে দেখা যায়। এবার এই অতিমাত্রিক পরিপোষককে আবার দুভাগে ভাগ করা যায়, যেমন 1 প্রাথমিক বা মুখ্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং 2 গৌণ ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তো প্রাথমিক বা মুখ্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে? যে সমস্ত পরিপোষক আমাদের দেহের জন্য অধিক পরিমাণে প্রয়োজন হয় তাদের প্রাথমিক বা মুখ্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। অর্থাৎ যে সমস্ত পরিপোষক আমাদের দেহে অধিক পরিমাণে প্রয়োজন তাদের আমরা প্রাথমিক বা মুখ্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলবো। উদাহরণ হিসাবে বলতে পারি নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এরপর আসি গৌণ ম্যাক্রোনিউট্রিয়েন্ট। যে সমস্ত পরিপোষক আমাদের দেহের জন্য তুলনামূলকভাবে কম পরিমাণে প্রয়োজন তাদের গৌণ ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। অর্থাৎ যে সমস্ত পরিপোষক খুব কম পরিমাণে আমাদের দেহে প্রয়োজন হয় তাদের গৌণ ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলা যায়। উদাহরণ হিসেবে বলতে পারি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। এরপর দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ম্যাক্রোনিউট্রিয়েন্টের কয়েকটি ছবি দিয়েছি। যেমন কার্বোহাইড্রেটের মধ্যে গম, কলা, আলু, পাউরুটি এবং বিভিন্ন ধরনের ফল যেমন বেরি, স্ট্রবেরি, লেমন
প্রোটিনের মধ্যে দিয়েছি বিভিন্ন সামুদ্রিক মাছ, কাঁকড়া, কড মাছ, এছাড়াও মাছ, মাংস, ডিম, দুধ, মাখন ইত্যাদি ছবি দিয়েছি। এছাড়াও ফ্যাটের মধ্যে দিয়েছি সূর্যমুখীর তেল, অ্যাভোকাডো, মাছ এবং বিভিন্ন প্রকার নাটসের ছবি দিয়েছি। দেখো, আশা করি বুঝতে পারবে। এরপর আসি মাইক্রোনিউট্রিয়েন্ট। এই স্বল্পমাত্রিক পরিপোষক বা মাইক্রোনিউট্রিয়েন্ট কী? যে সমস্ত পরিপোষক আমাদের দেহের জন্য খুব অল্প পরিমাণে গৃহীত হয়, অর্থাৎ 1 mg পার গ্রামের থেকেও কম, তাদের স্বল্পমাত্রিক পরিপোষক বা মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। যেমন ধরো ভিটামিন ও খনিজ লবণ। এই উপাদানগুলি আমাদের দেহে খুব অল্প পরিমাণে গৃহীত হয়। এটির উৎস হচ্ছে শাকসবজি, ফল, ডিম ইত্যাদিতে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। এই উপাদানগুলি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এগুলি দেহের স্বাভাবিক কাজকর্ম ও রাসায়নিক বিক্রিয়া পরিচালনা করতেও সাহায্য করে। এগুলি দেহে কোনো শক্তি উৎপাদন করে না। এগুলি মিলিগ্রাম, মাইক্রোগ্রাম ইত্যাদিতে পরিমাপ করা হয়। আমাদের শরীরের দৈনিক চাহিদা অনুযায়ী ভিটামিন এ 700 মাইক্রোগ্রাম, ভিটামিন B12 2.4 mg, ভিটামিন ই 15 mg, ভিটামিন সি 75 mg এবং লৌহ 18 mg প্রয়োজন হয়। এই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে রাতকানা, অ্যানিমিয়া, স্কারভি, রিকেট, গলগণ্ড ইত্যাদি রোগ হতে দেখা যায়। এবার এই যে রোগগুলির নাম বললাম, এটা কোন ভিটামিনের অভাবে কী রোগ হচ্ছে সেটা সম্বন্ধে একটু বলে দিই। তো ভিটামিন এর অভাবে আমাদের শরীরে রাতকানা রোগ হয়, ভিটামিন বির অভাবে অ্যানিমিয়া রোগ হয়, ভিটামিন সির অভাবে স্কারভি হয়, ভিটামিন ডির অভাবে রিকেট রোগ হয় এবং আয়োডিনের অভাবে আমাদের শরীরে গলগণ্ড রোগ হতে দেখা যায়। তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট কী, কোন উৎস থেকে এটি পাওয়া যায় এবং তার উদাহরণ কী সেই সম্পর্কে জানলাম। এবার এই মাইক্রোনিউট্রিয়েন্টের কয়েকটি ছবি দেখে নিই। তো তোমাদের প্রথমেই আমি বলেছিলাম যে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পড়ছে ভিটামিন ও খনিজ লবণ। এই ভিটামিনের মধ্যে পড়ছে বিভিন্ন ধরনের ফল, শাকসবজি। তাই তোমাদের এই ফলের মধ্যে লেবু, টমেটো ইত্যাদি ছবি দিয়েছি এবং শাকের ছবিও দেখতে পাচ্ছ। এছাড়াও মিনারেলসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাভোকাডো, বিভিন্ন সবুজ শাকসবজি, সুইট পটেটো, এছাড়াও ডিম, বিভিন্ন ধরনের নাটস ইত্যাদির ছবি তোমরা দেখতে পাচ্ছ। আশা করি মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টের সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের পরিপোষক কী, পরিপোষক ও খাদ্যের মধ্যে সম্পর্ক কী এবং পরিপোষকের শ্রেণীবিভাগ নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে তোমাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।